হ্যালো এভরিওয়ান, আরপি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম জানাই। আরআরবি এনটিপিসি ডেট ঘোষণা হয়ে গেছে, আর সেই উপলক্ষে শুরু হয়েছে আমাদের জিকে ম্যারাথন ক্লাস। জিকে ম্যারাথন ক্লাসের পঞ্চম পর্ব আজকে আমরা 5 নম্বর ক্লাসটি শুরু করব। যারা নতুন আছো চ্যানেলে তারা আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কোল্ড উইন্টার ডেজার্ট? নিচের কোনটি শীতকালীন বা শীতপ্রধান ঠান্ডা শীতল মরুভূমি? উত্তর হলো প্যাটাগোনিয়া। কি উত্তর? না, প্যাটাগোনিয়া। প্যাটাগোনিয়া মরুভূমি কোথায় অবস্থিত সেটা আমাকে আগে জানতে হবে। উত্তর তো জানলাম, কিন্তু এখান থেকে আর কী প্রশ্ন আসতে পারে যে প্যাটাগোনিয়া মরুভূমি দিয়ে দিল যে এটি কোথায় অবস্থিত। এটি অবস্থিত সাউথ আর্জেন্টিনা। কোথায় অবস্থিত? সাউথ আর্জেন্টিনা। আর চিলি, এই দুটি দেশ মিলে প্যাটাগোনিয়া মরুভূমিটি অবস্থিত। ওকে, আচ্ছা, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? এটা আফ্রিকাতে অবস্থিত এবং এটি সবথেকে বড় ডেজার্ট, সবথেকে বড়, লার্জেস্ট ডেজার্ট। লার্জেস্ট ডেজার্ট। আচ্ছা, আরবিয়ান ডেজার্ট কোথায় আছে? এটা মূলত পার্সিয়ান গালফ রিজিয়ানে আছে, পার্সিয়ান গালফ রিজিয়ান। ওকে, আর আর্কটিক এটা কোথায় আছে? নর্থ পোলে। ক্লিয়ার? নেক্সট, দ্য রেট কনস্ট্যান্ট অফ এ ড্যাশ রিয়াকশান ডবল উইথ এ রাইস ইন টেম্পারেচার। টেম্পারেচার কত ডিগ্রি বাড়লে রিয়াকশান মানে কন্টেস্টের মানে কেমিক্যাল রিয়াকশান এটা দ্বিগুণ হয়ে যাবে? এর উত্তরটি হচ্ছে 10 ডিগ্রি। 10 ডিগ্রি যদি টেম্পারেচার বাড়ে তাহলে কেমিক্যালসের রিয়াকশানের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ADSL ইন দ্য কনটেক্সট অফ টেলিফোনি? টেলিফোনিতে ADSL এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। কি বললাম? অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটা কি না, এটা এক রকমের ডেটা ট্রান্সফারের একটা সিস্টেম বা মাধ্যম আমরা বলতে পারি। যেমন আমরা ব্রডব্যান্ড কানেকশন সম্পর্কে জানি, এইরকমই একটা সিস্টেম হচ্ছে এই সিস্টেমটা, ADSL সিস্টেম। ওকে, তাহলে ADSL সিস্টেম কি? এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ADSL লাইন কী হয়? এটা অনেক বেশি ফাস্ট, খুব দ্রুততার সঙ্গে ডেটা ট্রান্সফার করে, ফাস্ট ডেটা ট্রান্সফার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দ্য করমণ্ডল কোস্ট ইজ দ্য হোম অফ দ্য ফলোয়িং টু স্টেটস। করমণ্ডল কোস্ট কোন দুটো রাজ্যের মধ্যে দেখতে পাই আমরা? যদি আমরা ইন্ডিয়ান মানচিত্র ড্র করি তাহলে আমরা কি দেখব? ইন্ডিয়ান মানচিত্রে এই যে নিচের পোর্শনটা, এই জায়গাটায় হচ্ছে আমাদের করমণ্ডল কোস্ট অবস্থিত। কোথাটায়? না, আমরা যদি ফলো করে দেখি ভালো করে তাহলে দেখবি এই জায়গাটা জুড়ে কী হচ্ছে? আমাদের করমণ্ডল কোস্ট অবস্থিত। ক্লিয়ার? এই জায়গাটা। তাহলে এবার দেখো এই জায়গাটার মধ্যে কোন স্টেট পড়ে? এই জায়গাটার মধ্যে কোন স্টেট পড়ে? এই জায়গাটার মধ্যে দুখানা স্টেট আছে। কী কী স্টেট? একটা হচ্ছে তামিলনাড়ু পড়ে, আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ পড়ে। তাহলে উত্তর কি আমার? উত্তর হচ্ছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই যে করমণ্ডল কোস্ট যেমন আমরা জানলাম, এরকম আর কি কি কোস্ট আছে? আমাদের দেশে মোট 9টি রাজ্য যাদের হচ্ছে কোস্টাল রিজিয়ান রয়েছে। যেমন ধরো এই জায়গাটা হচ্ছে কী আছে? গুজরাটে কি উপকূল? গুজরাটের উপকূল কচ্ছ উপকূল রয়েছে বা কাথিয়াবাড় উপকূল রয়েছে। কী উপকূল রয়েছে? কচ্ছ বা কাথিয়াবাড় উপকূল, এই জায়গাটা। ওকে, এরপরে কি উপকূল রয়েছে? এরপরে এই জায়গা থেকে যেটা আছে সেটা হচ্ছে কঙ্কন উপকূল। এটা কোথায়? মহারাষ্ট্র, গোয়ার কাছাকাছি পর্যন্ত। গোয়ার পর যেটা শুরু হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে কন্নড়। গোয়ার পর কর্ণাটক জুড়ে কন্নড় উপকূল, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে মালাবার। এইটা মালাবার, এটা কঙ্কন, আর এটা কন্নড়। ওকে,
এইটা কচ্ছ, কচ্ছ কাথিয়াবাড়। ওকে, আচ্ছা এদিকে ঠিক একই রকমভাবে করমণ্ডল, করমণ্ডলের পর কি উপকূল রয়েছে? করমণ্ডলের পর যে উপকূলটা রয়েছে তার নাম কি? এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে অন্ধ্র উপকূল, অন্ধ্র। এটা তো করমণ্ডল আমরা জানলাম, করমণ্ডল। আর এরপরে যে জায়গাটা, এই জায়গাটা যে উপকূল আছে এর নাম হচ্ছে উৎকল। মূলত উড়িষ্যার যে এলাকাটা সেটা হচ্ছে উৎকল উপকূল। ওকে, নেক্সট, ইন হুইচ রিভার ইজ ইন্ডিয়াস লার্জেস্ট রিভার আইল্যান্ড মাজুলি লোকেটেড? ভারতের সবথেকে বড় রিভার আইল্যান্ড, ভারতের সবথেকে বড় রিভার আইল্যান্ড নাম কি? মাজুলি। কোথায় অবস্থিত বা কোন নদীর ওপর অবস্থিত? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। ওকে, ব্রহ্মপুত্র। কিন্তু এখন মাজুলি যে এইটা, এই জায়গাটা কোথায়? মাজুলি জায়গাটা অবস্থিত সেটা হচ্ছে আসাম রাজ্যে, অসম রাজ্যে মাজুলি আইল্যান্ড অবস্থিত। ক্লিয়ার? এবং এইটি হচ্ছে প্রথম নদী দ্বারা, নদী দ্বীপ জেলা। এই মাজুলি হচ্ছে, মাজুলি হচ্ছে কি না প্রথম ইন্ডিয়ার, ভারতের প্রথম নদী দ্বীপ জেলা। বুঝতে পারছো তো, একটা জেলা। তথ্য অনুযায়ী জানা যায় এই মাজুলি দ্বীপটি, এটির লেন্থ হচ্ছে 80 কিলোমিটার, 80 কিলোমিটার। ওকে, মানে একটা লং ডিস্টেন্স। সুতরাং এইটা নিয়ে, এই দ্বীপটিকে নিয়ে একটি জেলা গঠিত হয়েছে আসাম রাজ্যে। ওকে, এখন এই যে ব্রহ্মপুত্র কথা বললাম, ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। আচ্ছা, কি জানবো? প্রথম হচ্ছে ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপত্তি হচ্ছে, উৎপত্তিস্থল কি? উৎপত্তিস্থল হচ্ছে চেমায়ুং দং হিমবাহ, চেমায়ুং দং হিমবাহ। ওকে, 2 নম্বর গুরুত্বপূর্ণ এখান থেকে, এই ব্রহ্মপুত্র চীনে কী নামে পরিচিত? চীন দেশে নাম হচ্ছে সাংপো, সাংপো। ভারতে কী নাম? ভারতে ব্রহ্মপুত্র হওয়ার আগে এর নাম ছিল দিবং বা সিয়ং, কোথাও দিবং কোথাও সিয়ং নামে পরিচিত ছিল। ওকে, আচ্ছা এর কয়েকটা উপনদী আছে। কী কী উপনদী আছে? যেমন লোহিত, লোহিত, তারপর দিবাং, এইগুলো আছে সবই বাম তীরের উপনদী। ঠিক একই রকম ডান তীরে কী কী আছে? রাইট সাইডে রাইডাক, আর কি আছে? তিস্তা, এছাড়া ধরলা, তারপর জলঢাকা, এগুলো সবই হচ্ছে রাইট ব্যাঙ্কের উপনদী। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কমিমোরেটেড 21 জুন, 21 জুন কী দিবস হিসাবে, কী দিবস হিসাবে পালন করা হয়? 21 জুন কী দিবস হিসাবে পালন করা হয়? ওকে, কী দিবস হিসাবে পালন করা হয় জানো কেউ? সেটি হলো ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, যোগ দিবস হিসাবে। যোগব্যায়াম আমাদের ভারতবর্ষের সৃষ্টি, এবং এই যোগব্যায়ামকে কেন্দ্র করে এই ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা হয় গোটা বিশ্ব জুড়ে। সেটা কবে না? 21 জুন, 21 জুন। কবে থেকে চালু হচ্ছে? এইটি চালু হয় 2015 সাল থেকে, 2015 থেকে এই দিবস পালন করা শুরু হয়। ওকে, আচ্ছা এর সঙ্গে দেখো এই যে কতগুলো ডে রয়েছে, এই ডেগুলো কবে কবে পালন হয় একটু জেনে নিই। ইন্টারন্যাশনাল এডুকেশান ডে, এটা কবে পালন করা হয়? এটা হচ্ছে 24 জানুয়ারি, 24 জানুয়ারি। আচ্ছা, এবার দেখো ইন্টারন্যাশনাল হেলথ ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 7 এপ্রিল। কবে? 7 এপ্রিল। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কিংস কনভেন্টেড দ্য 4th বুদ্ধিস্ট কাউন্সিল ইন কাশ্মীর? কাশ্মীরে 4th বৌদ্ধ সম্মেলন কোন সুলতান বা কোন সম্রাট চালু করেছিলেন? তার নাম হচ্ছে কনিষ্ক, কনিষ্ক। আচ্ছা, কনিষ্ক কোন বংশের রাজা? কনিষ্ক হচ্ছে কুষাণ বংশের রাজা।
কুষাণ বংশ। ওকে, কুষাণ বংশের ইনি কি, ইনি হচ্ছে শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ রাজা, এবং ইনি 4 নম্বর রাজা। শ্রেষ্ঠ রাজা ব্র্যাকেটে রেখে দিলাম 4 নম্বর, 4 নম্বর রাজা। এনারা মধ্য এশিয়ার কোনো একটা দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং সাম্রাজ্য স্থাপন করেছিলেন। এই কুষাণদের রাজধানী জানতে হবে, ক্যাপিটাল কথা ছিল, ক্যাপিটাল ছিল পুরুষপুর। ওকে, এই পুরুষপুরের বর্তমান নাম কি, পেশোয়া, যেটা পাকিস্তান অবস্থিত। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, এই কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। কনিষ্ককে কি বলা হয়, দ্বিতীয় অশোক। ওকে, আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মৌর্য বংশের শাসক ছিলেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা বিম্বিসার, বিম্বিসার হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আর অজাতশত্রু, ইনিও হর্ষাঙ্ক বংশের রাজা ছিলেন। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 1958, any structure, sculpture, inscription, etc., which are in existence for no less than dash years is termed as ancient. এটা হচ্ছে 100 বছরের কম হলে সেটাকে আমরা কিন্তু বলতে পারবো না, মিনিমাম 100 বছরের পুরানো কোনো জিনিস হতে পারে, সেটাকে আমরা অ্যানসিয়েন্ট হিসাবে গৃহীত করব বা গ্রহণ করব। আচ্ছা এখানে জেনে রাখা দরকার আমাদের, এই যে হচ্ছে এই ঘোষণা প্রত্নতাত্ত্বিক ব্যাপার, এটা কারা ডিসাইড করে, তারা করে, তাদের নাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আচ্ছা এইটা কবে তৈরি হয়েছে, এস্টাবলিশড কবে হচ্ছে, 1861। এবং আরেকটা জিনিস মনে রাখবে, প্রথম সার্ভেয়ার, ফার্স্ট সার্ভেয়ার তিনি হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম। ওকে বেশ, চলো নেক্সট কোশ্চেন। হুইচ ইজ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান পাবলিক সেক্টর ব্যাঙ্ক? এদের মধ্যে ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটি? অবশ্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাবলিক সেক্টর মানে কি, যেগুলো আছে সরকার নিয়ন্ত্রিত ব্যাঙ্ক। আচ্ছা এখানে মনে রাখতে পারো যে ব্যাঙ্ক আবার সরকার নিয়ন্ত্রিত কি আর কি অন্য কি হতে পারে, দু রকমের ব্যাঙ্ক হয়। একটা হচ্ছে সরকার নিয়ন্ত্রিত মানে পাবলিক আন্ডারটেকিং ব্যাঙ্ক বা পিএস, পাবলিক আন্ডারটেকিং ব্যাঙ্ক, পিইউবি। আরেকটা হচ্ছে নন পাবলিক ব্যাঙ্ক, এনপিবি, নন পাবলিক ব্যাঙ্ক। পাবলিক ব্যাঙ্ক যেমন এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সবগুলোই চারটেই আছে কি পাবলিক ব্যাঙ্ক। তাহলে নন পাবলিক ব্যাঙ্ক কোনগুলো হতে পারে, যেমন অ্যাক্সিস, এইচডিএফসি, ওকে, আইসিআইসিআই, এইগুলো সব হচ্ছে নন পাবলিক ব্যাঙ্ক, মানে পাবলিক ব্যাঙ্ক নয়, সরকারি ব্যাঙ্ক নয়, এগুলো সব বেসরকারি ব্যাঙ্ক। আচ্ছা এক্ষেত্রে জানতে হবে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা কবে তৈরি হয়েছে, 1 জুলাই 1955। ক্লিয়ার? 1 জুলাই 1955। পরের প্রশ্ন, হুইচ টাইপ অফ সয়েল কভার মোস্ট অফ দ্য ডেকান প্লেটো? ডেকান প্লেটোর রিজিয়ানে কোনটা সবথেকে বেশি, কোন সয়েলটা আমরা সবথেকে বেশি দেখতে পাই? সেটা অবশ্যই ব্ল্যাক সয়েল। কি সয়েল? ব্ল্যাক সয়েল। ওকে, এখন এই যে ব্ল্যাক সয়েল আর ডেকান প্লেটো, এর সঙ্গে বেশ কিছু তথ্য আমাদের জানতে হবে। ডেকান প্লেটো, ডেকান বা দাক্ষিণাত্য, ডেকান মানে দাক্ষিণাত্য। ক্লিয়ার? আচ্ছা এই যে ডেকান প্লেটো রিজিয়ান রয়েছে, এই ডেকান প্লেটো রিজিয়ান কোথায় দেখা যায় না, ভারতবর্ষের দক্ষিণ দিকে। যদি আমাদের ভারতবর্ষের মানচিত্র এরকমটি হয়, তাহলে ভারতবর্ষের দক্ষিণ দিকে হচ্ছে এই অঞ্চলটি অবস্থিত। কোথায় না, এই রকম জায়গা থেকে, এই রকম জায়গাতে হচ্ছে
ডেকান প্লেটো রিজিয়ান অবস্থিত। মূলত পশ্চিম ঘাট পর্বতমালা এবং তৎসংলগ্ন যে সমস্ত মালভূমিগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে ডেকান প্লেটো রিজিয়ানের অন্তর্গত। এখন এই যে ব্ল্যাক সয়েল কেন দেখা যায় এখানে ব্ল্যাক সয়েল, তার কারণ এই টোটাল ডেকান প্লেটো রিজিয়ানটা এটা তৈরি করেছে কার ওপর, এটা মূলত একটা আগ্নেয়গিরি ছিল, ঠিক আছে, ভলকানিক এরিয়া ছিল। ভলকানিক ফিল্ড ছিল। এবার এই যে ভলকানিক ফিল্ড, এই ভলকানিক ফিল্ডের ফলে এখানে যে মাটি তৈরি হচ্ছে বা যে শিলা জমছে সেটা হচ্ছে ব্যাসল্টিক রক। ব্যাসল্টিক রক, আর সেই ব্যাসল্টিক রক থেকে কী হচ্ছে ধীরে ধীরে ডেকান প্লেটোর কৃষ্ণ মৃত্তিকা তৈরি হচ্ছে। ডেকান প্লেটোর কৃষ্ণ মৃত্তিকা কী জন্য বিখ্যাত, না কার্পাস উৎপাদনের জন্য। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নিডেড টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট? এদের মধ্যে কোন জিনিসটা আমার প্রয়োজন ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য? সেটা কি, না ইউনিক আইপি অ্যাড্রেস। ইউনিক আইপি অ্যাড্রেস। আইপি মানে কি, ইন্টারনেট প্রোটোকল। আইপি মানে কি, ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস, এই আইপি মানে হচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল। ওকে, ইন্টারনেট প্রোটোকল। নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন টিস্যু দ্যাট ট্রান্সপোর্ট ওয়াটার ইন এ প্ল্যান্ট ফ্রম ইটস রুট টু ইটস লিভস? গাছের মূল থেকে কোন উপাদানটি পাতা বা অন্যান্য শাখা প্রশাখার মধ্যে জলের সরবরাহ করতে থাকে? তার নাম হচ্ছে জাইলেম। ক্লিয়ার? নেক্সট, এখানে দেখো এই যে জাইলেমের কাজ তাহলে কী হলো, শিকড় থেকে জল সরবরাহ করা। ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হলো পাতা থেকে গাছের বেসাল অংশে কার্বন পরিবহন করা। পাতা থেকে বেসাল অংশ, পাতা থেকে বেসাল অংশে কার্বন পরিবহন করে। কি পরিবহন করে? কার্বন। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য 3 days ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2019 অর্গানাইজ? 2019 ওয়ার্ল্ড সাস্টেনেবল দিবস কোথায় পালন হচ্ছে? সেটা হচ্ছে নিউ দিল্লিতে। কোথায়? নিউ দিল্লি। আচ্ছা, এখানে দেখো কয়েকটা জিনিস আমরা জানতে পারি যে এই যে বাকি জায়গাগুলো আছে, হ্যানয় কি? হ্যানয় হচ্ছে ভিয়েতনামের ক্যাপিটাল। কাঠমান্ডু কি? নেপালের ক্যাপিটাল। নিউ দিল্লি কি? ইন্ডিয়ার ক্যাপিটাল। পোর্ট মর্সবি এটা কোথাকার? পাপুয়া নিউগিনির ক্যাপিটাল। তাহলে দেখো এখানে কিন্তু বেশ কিছু ক্যাপিটালের নাম কিন্তু আমরা সহজেই মুখস্থ করে ফেলতে পারবো। নেক্সট, দ্য পোঙ্গল বার্ড কাউন্ট ইজ অ্যান ইনিটিয়েটিভ অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? পোঙ্গল বার্ড কাউন্ট এটা কোথাকার গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান বলতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। সেটা কোথায় কোথায় আমরা দেখতে পাই? সেটা আমরা দেখতে পাই পোঙ্গল তামিলনাড়ু রাজ্যে। আচ্ছা, এবার দেখো এই যে বাকি স্টেটগুলো রয়েছে, তাহলে একটু স্টেটগুলো সম্পর্কে আমরা জেনে দিই। মধ্যপ্রদেশ, এদের স্টেট বার্ড কি? স্টেট বার্ড সেটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার। ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার। অন্ধ্রপ্রদেশ কী জন্য? অন্ধ্রপ্রদেশের কি জাতি পাখি রয়েছে, মানে রাজ্য পাখি রয়েছে? সেটা হচ্ছে ইন্ডিয়ান রোলার। এরপর রাজস্থানে কি পাখি রয়েছে? সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। ওকে, In India, commercial bank have the highest share in the disbursement of credit to and
টু ড্যাশ অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটি। এই যে ব্যাঙ্কগুলো রয়েছে আমাদের দেশের, এই ব্যাঙ্কগুলো কাদের মানে কোন সেক্টরের জন্য বেশি সবথেকে ক্রেডিট করে, মানে লেনদেন করে, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টরের জন্য। নেক্সট কোশ্চেন, এ ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট ইজ ড্রন ফ্রম অ্যাসামসান। এই যে শিপ অফ দ্য ডেজার্ট বলা হয় উটকে, কেন না ক্যামেল আর ইউজড ফর ট্রান্সপোর্টেশন ইন ডেজার্ট। মরুভূমির মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ক্যামেল ছাড়া কোনো মতেই সম্ভব নয়। তাই ক্যামেল যেমন হচ্ছে ট্রান্সপোর্টেশনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, ঠিক একই রকমভাবে এই কিছু জাহাজ যেমন আছে সমুদ্রের জলপথের একটা মাধ্যম থাকে, ঠিক ক্যামেল সেরকম হচ্ছে কি না এটা ডেজার্টের মাধ্যম। এই যে দুটোর পার্থক্য একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে, এটার জন্যই হচ্ছে শিপ অফ ডেজার্ট কথাটা উল্লেখ করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার। নিম্নলিখিত জিনিসগুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? কোনটি কেউ জানো? জানলে কমেন্ট করবে। আচ্ছা, উত্তর হচ্ছে এখানে নোরটন। নোরটন হচ্ছে এখানে অ্যান্টিভাইরাস। ক্লিয়ার? নোরটন হচ্ছে এখানে অ্যান্টিভাইরাস। কেন বললাম? তার কারণ বাকি যেগুলো রয়েছে, যেমন ধরো এক্সএমএল, এটা কি? এটা হচ্ছে মার্ক আপ ভাষা ল্যাঙ্গুয়েজ, মার্ক আপ ভাষা ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এক্সএমএল গেল। মাইক্রোসফট কি? এটা কম্পিউটার তৈরি করা একটা কোম্পানি, মাইক্রোসফট। ওকে, আর গুগল কি? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। ক্লিয়ার? নেক্সট, নেম অফ দ্য প্রসেস বাই হুইচ এ সিঙ্গেল সেল ডিভাইডেড ইন্টু টু হাফস। এই প্রসেসটার নাম কি? এই যে প্রসেস, এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে কি? বাইনারি ফিশন। আচ্ছা, এই বাইনারি ফিশনের মধ্যে দিয়ে কিভাবে কাজ করে? এখানে দেখো কিছু জিনিস ঘটে, যেমন ধরো রেপ্লিকেশন অফ ডিএনএ। 2 নম্বর কী হতে পারে? গ্রোথ অফ সেল। ওকে, নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ডিড নট অ্যাটেন্ড দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন। এদের মধ্যে কোন দলটা ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে যায়নি বা যোগদান করেনি? তারা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, এইখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, এই যে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স এটা কবে হয়েছিল? কবে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল? 1930 সালের 12ই নভেম্বর। ওকে, আচ্ছা, এবার এই যে ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস তো যোগদান করেনি, আমরা জানলাম। কে তাহলে জয়েন করেছিল? না, জয়েন করেছিল মুসলিম লীগ জয়েন করেছিল, এবং তাদের নেতা হিসেবে কে জয়েন করেছিল? জিন্না। আর কে জয়েন করেছিল? আগা খান। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া কার যে ছিল যোগদান করেছিল? আনটাচেবল কমিটি। এটার প্রতিষ্ঠাতা কে? BR আম্বেদকর। নেক্সট, হোয়াট হেল্পস ইন ফুড ডাইজেশন। ফুড ডাইজেশন করার ক্ষেত্রে মানে খাবার হজম করার ক্ষেত্রে কোনটার ভূমিকা রয়েছে? সেটা হচ্ছে স্যালিভা। স্যালিভা মানে কি? আমাদের মুখগহ্বর থেকে যে সমস্ত লালা রসগুলো বেরোয় সেইগুলি হচ্ছে খাবার ডাইজেস্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে হচ্ছে স্যালিভা বা লালারস, এটাই হচ্ছে মূল উপাদান। নেক্সট, হাউ মেনি অ্যাটমস অফ অক্সিজেন আর প্রেজেন্ট ইন 1 মলিকুলস অফ ওজন। ওজন গ্যাসের সংকেত আগে কি আমাকে জানতে হবে? ওজনের সংকেত কি? O3।
আর অক্সিজেনের সংকেত কি O2। যখন অক্সিজেন কণিকা ভেঙে যায় তখন এটি দুটো ভাগে ভাঙতে পারে, দুটো O। এবার এই একটা ও কোনো একটা O2-র সঙ্গে যদি মিশে যায়, এই O2-র সঙ্গে এই একটা ও এসে মিশে যায়, তাহলেই তৈরি হবে কি, তাহলেই তৈরি হবে O3 গ্যাস। এবং এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি গ্যাস, যার প্রভাবে কি হতে পারে না, আমাদের শরীরে ক্যান্সারের মতন রোগ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। O3 গ্যাস থাকার জন্য এই প্রতিরোধ ক্রিয়া থেকে আমরা অনেকটাই রক্ষা পাই। ঠিক আছে, ওজোন গ্যাস কিন্তু এই জন্য খুব বড় একটা ইম্পর্টেন্স রয়েছে। তো এখানে তাহলে হচ্ছে হাউ মেনি অ্যাটমস অফ অক্সিজেন আর প্রেজেন্ট ইন ওয়ান মলিকুলস অফ ওজন। তাহলে সেটা কী হবে, তাহলে কতগুলো হচ্ছে, তাহলে হচ্ছে 3টে উপাদান, তাই তো 3টে। তাহলে উত্তর হবে আমার 3। নেক্সট কোশ্চেন, ইন হুইচ সিটি ওয়াজ দ্য 11th ব্রিক্স সামিট হেল্ড ইন 2019? 2019-এ কোথায় ব্রিক্স সামিট হয়েছিল? সেটা হয়েছিল ব্রাজিলে। আর ব্রাজিলের নাম তো এখানে উল্লেখ করা নেই, এখানে বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম করা আছে, তাহলে ব্রাজিলিয়া হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট। এবার দেখো এই যে ব্রিক্স কীভাবে এসেছে, 5টি দেশের নাম অনুসারে। প্রাথমিক পর্যায়ে নাম ছিল ব্রিক, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আর লাস্ট হচ্ছে সাউথ আফ্রিকা। তাহলে এইগুলো হচ্ছে ব্রিক্সের সদস্য। বর্তমানে ব্রিক্সের সদস্য সংখ্যা কত? 10 জন। বর্তমানে ব্রিক্সের সদস্য সংখ্যা 10 জন। ওকে, এখন এই যে ব্রিক্স প্রতি বছর বিভিন্ন কান্ট্রিতে পালন করা হয়। ইন্ডিয়াতেও পালন হয়, ইন্ডিয়াতেও সময় মতন ব্রিক্সের সংস্থা বসে এবং সেখান থেকে হচ্ছে বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্ন ভাবভঙ্গি বা বিভিন্ন রকমের হচ্ছে ব্যবসা বাণিজ্য নীতিগুলো এখান থেকে নির্ধারণ করা হয়। ব্রিক্স তৈরি হয়েছিল কবে? ব্রিক্স তৈরি হয়েছিল 2009 সালে। 2009 সালে ব্রিক্স তৈরি হয়। নেক্সট, হুইচ is the state that leads in the list of monument and national importance in South India declared by Archaeological Survey of India? দক্ষিণ ভারতে কোন স্টেটে সবথেকে বেশি এরকম হিস্টোরিক্যাল মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভ রয়েছে? তার উত্তর হবে এখানে দক্ষিণ ভারতের মধ্যে কর্ণাটক রাজ্য হচ্ছে এমন একটা রাজ্য যেখানে প্রচুর পরিমাণে এরকম খনিজ সম্পদ উপাদান রয়েছে। আচ্ছা, এবার দেখো এর সঙ্গে কয়েকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কর্ণাটকে কতগুলো মনুমেন্ট সাইট রয়েছে? কর্ণাটকে কতগুলো মনুমেন্ট সাইট রয়েছে? সেটা হচ্ছে 506টি। ওকে, আচ্ছা, আর কি আসতে পারে এখান থেকে আর সেরকম কোশ্চেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে আসতে পারে, কিন্তু সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছি। নেক্সট কোশ্চেন, হোয়ার আর দ্য এলিফ্যান্ট কেভ সিচুয়েটেড? এলিফ্যান্ট কেভ কোথায় অবস্থিত? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এলিফ্যান্ট কেভ প্রধানত অবস্থিত কোথায় না, অবস্থিত এটা মুম্বাই, রাইট? তাহলে এলিফ্যান্ট কেভ কোথায় অবস্থিত? মুম্বাই। এবার দেখো এই যে এলিফ্যান্ট কেভ রয়েছে মুম্বাইয়ে, এইটা মুম্বাই থেকে 10 কিলোমিটার গভীরে মানে দূরে আরব সাগরের মধ্যে এটা অবস্থিত। এখানে দু রকমের কেভ রয়েছে, একটা বড় কেভ রয়েছে যেটা হচ্ছে 5টা হিন্দু টেম্পল রয়েছে, 5টা হিন্দু টেম্পল, আর 5টা হিন্দু টেম্পল আর 2টো বৌদ্ধিস্ট টেম্পল। বুদ্ধিস্ট টেম্পল। এখন এই যে এত কিছু বললাম, মুম্বাই থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত বললাম যে দ্বীপটি, সেই দ্বীপটা বা এলিফ্যান্ট কেভ যেটা বলছি, সেই এলিফ্যান্ট কেভ যেখানে রয়েছে সেই দ্বীপটির নাম কি? প্রশ্নটা আমার এটাই জানতে চেয়েছে। তাহলে সেই দ্বীপটির নাম হচ্ছে ঘারফুরি আইসল্যান্ড। কি বললাম? ঘারফুরি আইসল্যান্ড। ওকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ইন্ট্রোডিউস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট 1935। তো এই 35-এর অ্যাক্ট এখানে
কোন জিনিসটার ইন্ট্রোডিউস হচ্ছে, কোন জিনিসটার সূচনা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি, প্রাদেশিক স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, প্রভিন্সিয়াল অটোনমি। এই জিনিসটা কিন্তু হচ্ছে 1935 সালের ভারতবর্ষের স্বাধীনতা আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট, এই আইনের বলেই কিন্তু চালু হয়। আচ্ছা, ডায়ার্চি কবে চালু হয়েছিল? 1919 মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের মাধ্যমে ডায়ার্চি বা দ্বৈত শাসন ব্যবস্থা চালু হচ্ছে, ঠিক আছে। আর ইউনিয়ন টেরিটরিজ কবে চালু হচ্ছে? যখন দেশ স্বাধীন হচ্ছে 1947 সালে। নেক্সট কোশ্চেন, নেম অফ দ্য মিনিস্টার হু প্রিজাইন্ড দ্য ডিউরিং দ্য ইন্ডিয়ান চায়না ওয়ার ইন 1962, মানে 1962 সালে যখন ভারত চীনের যুদ্ধ হচ্ছে, কোন মন্ত্রী তার পদ থেকে রিজাইন দিয়েছিলেন? তিনি কে? তিনি হচ্ছেন V.K. কৃষ্ণ মেনন। V.K. কৃষ্ণ মেনন, তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি যুদ্ধের দায় স্বীকার করে তিনি রিজাইন দেন। এবং তিনি কী ছিলেন সেই সময়? তিনি সেই সময় ছিলেন ডিফেন্স মিনিস্টার। কী ছিলেন? ডিফেন্স মিনিস্টার। আচ্ছা, এখানে মনে রাখা দরকার, এই যে লাল বাহাদুর শাস্ত্রী, তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন সেকেন্ড PM প্রাইম মিনিস্টার, মোরারজি দেশাই ফোর্থ প্রাইম মিনিস্টার, আর সর্দার প্যাটেল ফার্স্ট ডেপুটি মিনিস্টার। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য ফিফথ ইন্ডিয়ান নিউক্লিয়ার নিউ বিল্ড কংগ্রেস কনফারেন্স অর্গানাইজড ইন? কোথায় এই কংগ্রেসটা অর্গানাইজড করা হয়েছিল? সেটা কোথায়? সেটা হচ্ছে মুম্বাই। কোথায়? মুম্বাই। নেক্সট, ফেমাস সাঙ্গাল ফেস্টিভ্যাল ইজ অ্যান অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজড বাই হুইচ স্টেট? কোন স্টেটের সাঙ্গাল ফেস্টিভ্যাল আমরা দেখতে পাই? এটা আজকের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ হচ্ছে এই রকমের প্রশ্নগুলো কিন্তু ফেস্টিভ্যাল থেকে বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন স্টেটে কিন্তু আসে কমন। তাহলে এইটা আমাকে জানতে হবে যে এই উৎসবটা, সাঙ্গাই উৎসবটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় মণিপুর রাজ্যে। আমরা এখানে 7টা 7 সিস্টার বলি, এই 7টা স্টেটেরই কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল কী কী হয় সেইগুলো একটু আমরা লিস্ট আকারে জেনে নেব, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। যেমন ধরো অরুণাচল প্রদেশ, সেখানে কি দেখা যায়? সেখানে লোসার ফেস্টিভ্যাল। আচ্ছা, এরপর আসাম, সেখানে বিহু উৎসব। আচ্ছা, এরপর মণিপুর হয়ে গেল, মেঘালয়া। এখানে কি আছে? এখানে আছে ওয়াঙ্গলা উৎসব। ওকে। আচ্ছা, এবার মিজোরাম। মিজোরামে কি উৎসব দেখা যায়? মিজোরামে যে উৎসবটা দেখা যায় তার নাম হচ্ছে চাপচারকুট। ত্রিপুরার কার্চি পূজা। নেক্সট, হোয়াট কনক্লুশন ক্যান বি ড্রন ফ্রম দ্য পারমিশন অল টিচার আর হার্ডওয়ার্কিং পারসন অ্যান্ড মোস্ট হার্ডওয়ার্কিং পারসন আর উমেন? আচ্ছা, এখান থেকে আমরা কী কনক্লুশনে আসতে পারি? সেটা হলো অল টিচার্স আর উমেন। নেক্সট কোশ্চেন, হুইচ লঞ্চ ভেহিকেল ওয়াজ ইউজড বাই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ফর দ্য লুনার এক্সপ্লোরেশন মিশন চন্দ্রযান 2? চন্দ্রযান 2তে যেটা ব্যবহার করা হয়েছে সেই মহাকাশযানটির নাম কি? সেটির নাম হচ্ছে GSLV Mark 3। GSLV Mark 3। এখন এই GSLV এর ফুল ফর্মটা কি? GSLVর মানে কি? GSLV এটার ফুল ফর্ম কি? জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। ওকে। আচ্ছা, এটা কবে হয়েছিল এই লুনার মিশন চন্দ্রযান 2? এটা কবে হয়েছিল? 2019। ওকে, তাহলে আজকে আমাদের
ক্লাস এই পর্যন্তই রইল। পরের ক্লাসে দেখা হচ্ছে আবার কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে।